মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে। এভাবে কেউ কাউকে ধমক দেয়? একটু ভালো মতো কথা বললে কি হতো? মেহমুদ ভাইয়া ঠিকই বলছিল। এর থেকে ফাজিল বজ্জাত লোক আর পৃথিবীতে একটাও নেই। ওই বজ্জাতটার সামনে যাব না আমি কখনো, এমনকি কথাও বলবো না। প্রথম পর্বটি আপনারা যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে একটু দেখে নিয়েন। বসে বসে পুকুরের পানির দিকে তাকিয়ে এক মনে সবই ভাবছিল মাটি। মেঘার ডাকে হুঁশ ফিরল। মেঘা, কী রে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনছিস না? এই দুপুরবেলায় পুকুর পাড়ে বসে কি করছিস? একটু পর প্রাইভেটে যাওয়ার সময় তোর। এখানে বসে না থেকে যা গিয়ে রেডি হ। আর শোন, আমি জারিনদের বাসা থেকে কিছু নোট আনতে যাইতেছি, বুঝছিস? চাচি খুঁজলে আয়শাকে বলিস আমার খবর দিতে। এই বলে মেঘা চলে যেতে নিলে পেছন থেকে মাটি বলে উঠল, এই আপু, আপু দাঁড়া। মেঘা কপাল কুঁচকে বলে উঠল, হ্যাঁ কি বলবি জলদি বল। মাটি, জারিনদের বাসার সাথে না আলিফ ভাইয়াদের বাসা? মেঘা, তো কি সমস্যা? মাটি, নোট নিতে যাচ্ছিস নাকি আলিফ ভাইকে দেখতে? না মানে পরে তিশাকে আলিফ ভাইয়ার পাশে দেখলে সহ্য করতে পারবি তো? মেঘা, দেখ মানে সামনে আমার ইয়ার সেন্স পরীক্ষা, আর কারো নাম আমার সামনে উচ্চারণ করবি না তো। যা এখান থেকে। মাটি আর কিছু না বলে বাড়ির দিকে দৌড় দিল। মেঘা একটা লম্বা নিঃশ্বাস ফেলে জারিনদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এদিকে বাড়ির উঠানে মাটি পা দিতেই রাহেমা বেগমের সামনে এসে পড়ল। রাহেমা বেগম মাটিকে দেখে বলে উঠল, নবাব নন্দিনী যে যার মতো খাচ্ছে দাচ্ছে আর টই টই করে ঘুরছে। বলি, বাড়ির কাজ কি তোমাদের মরা মা এসে করে দিয়ে যাবে? মাটি মুখ মাটি মুখ ভেসকি কেটে বলে উঠল, কেন, আপুর তো অর্ধেক কাজ করে দিয়েই তো গেল। আর সরো তো দেখি, আমার প্রাইভেট আছে। এখন জ্যাঠা জেঠি ঘুমোচ্ছে, সেই সুযোগে অসৎ ব্যবহার করো না তো। যাও ওদের সামনে এমন আচরণ করো। দেখি সরো তো সামনে থেকে। রহিমা বেগম রেগে বলে উঠল, তোরা কি অর্ধেক গিলিস? এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, না হলে আর প্রাইভেট পড়াচ্ছি না তোকে। বাড়ি থেকে এক পাও নড়বি না। দুই বোন মিলে রান্নাবান্না থেকে শুরু করে সব করবি। মাটি মুখ বাঁকা করে বলে উঠল, পারবো না, কাজের বেলায় তো কোনো প্রশ্নই আসে না। দেখি সরো তো। এই বলে মাটি রাহিমা বেগমের পাশ কেটে যেতে নিলে রাহিমা বেগম রেগে মাটিকে চুলের মুঠি ধরে যেই থাপ্পড় মারতে যাবে, অমনি মাটি চিৎকার করে বলে উঠল, ও জেঠিমণি গো, মেরে ফেললো গো। সাথে সাথে রাহিমা বেগম হক চকিয়ে গেল। সাথে সাথে মাটিকে ছেড়ে দিতেই মাটি সিঁড়ির দিকে দৌড় দিল। রাহিমা বেগম বলে উঠলেন, আমার বড় মেয়েটা আসুক, দাঁড়া, তারপর তোদের ব্যবস্থা করছি। মাটি দোতলায় উঠে নিচে তাকিয়ে বলে উঠল, কচু করবে। এই বলে মাটি হাসতে হাসতে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে রাহিমা বেগম রাগে ফুঁসতে লাগলো। মাটি ঘরে এসে এক ঢিল দিয়ে ওড়নাটা বিছানায় ছুঁড়ে ফেলল। তারপর আয়নার সামনে এসে চুলগুলো খুলে নিজেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে লাগলো আর বলতে লাগলো, আজকে তুই প্রাইভেট পড়তে যাচ্ছিস মাটি। নতুন জায়গা, নতুন টিচার, সুন্দর করে সেজেগুজে যাবি। মাটি আয়নার সামনে থেকে সরে ওয়াশরুমে চলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। গান গাইতে গাইতে রেডি হতে লাগলো। মাটি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তেরি মেরি গাল্লা হগের মাসবুল, পিছে চালিয়ে কিউ পিছে চালিয়ে। তখনই দরজার পাশে হেলান দিয়ে মাহিদ বলে উঠল, বাহ, বাংলা গানের মাঝে হিন্দি মিক্স, তাও আবার উল্টাপাল্টা। এই গানের সিঙ্গার বুঝি হিরো আলম? সাথে সাথে মাটি বরকে গেল। এক লাফ দিয়ে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে দিয়ে ঠিকঠাক করে নিল মাটি। তারপর চোখ বন্ধ করে মাটি বলে উঠল, আল্লাহ গো, তুমি এই বজ্জাতটার সামনে আমার মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিলে। আর কি দোষ দেই তোমার? সব দোষ তো আমারই। আমি কেন গান গাইতে গেলাম? সি সি সি, সব শুনে ফেললো হারামিটা। কিন্তু এই অসভ্যটা আমার রুমে কি করছে? বলে ফট করে মুখ খুলে পিছন থেকে ঘুরে দরজার দিকে তাকালো। দেখতে পেল মাহির দরজার হেলান দিয়ে মিটি মিটি হাসছে আর একটু পর পর বাদাম ছিলে একটা একটা করে মুখে দিচ্ছে। মাটি বলে উঠল, আপনি এখানে কি করছেন? বলছি না আমি আপনার সামনে যাব না, কখনোই যাব না। যা করছি সরি, ভুল হয়েছে। এখন এখান থেকে রাস্তা মাপেন। মাহিদ ভ্রু কুঁচকে ঠোঁট দুটো আফসোসের সুরে বলে উঠল, তাই মাটি, কিন্তু আমি তো তোমার পিছন ছাড়ছি না। আমাকে যতটুকু জ্বালিয়েছো আমি সেটার উসুল মাসুল দুটাই নেব। মাটি বিরক্ত হয়ে বলে উঠল, সরেন তো, কই থেকে আসছেন, যান সরেন। আর আমার নাম জানলেন কি করে? আরে নাম জানাটা তো কোনো ব্যাপার না।
মাহিদ দরজায় এক পা দিয়ে আটকে বলে উঠল, শুধু নাম না, আমি সবই জানি। কিভাবে এই বাড়িতে কি সিচুয়েশনে থেকেছো সেটাও জানি। এখন বলো তো পিচ্ছি, কই যাও এত সেজে গুজে? মাটি চোখ বড় বড় করে বলে উঠল, আরে দরজা আটকে দাঁড়ালেন কেন? সরুন তো, আমি প্রাইভেটে যাব। সরুন সরুন। মাহিদ, কোন টিচার, কই থাকে? আমায় সব ডিটেলস বলো। মাটি ভেস্কি কেটে বলে উঠল, আপনাকে বলতে যাব কোন দুঃখে? আপনি জায়গা না দিলে আমি আপনার উপর দিয়েই যাব। ঢং। এই বলে মাটি মাহিদের সামনে এসে দাঁড়ালো। মাহিদের পায়ের উপর দিয়ে যেতে নিলে মাহিদ খপ করে মাটির ওড়নাটা ধরে ফেললো। এক টানে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। মাটি দৌড়ে যেতে নিলে খপ করে মাটির হাত ধরে ফেললো। হাত টেনে রুমের ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। এদিকে মাটি হতভম্ব হয়ে গেল মাহিদের এহেন কাণ্ড দেখে। মাহিদ রেগে ফুলে আসে। মাহিদ ফট করে মাটির গাল চেপে ধরে বলে উঠল, আমার উপর দিয়ে যেতে চাও? এত বড় সাহস? আমার চেয়ে ঘাড় তেরা সাজতে চাও? কি জিজ্ঞেস করছিলাম বলো বলছি। মাটি ভয়ে ভয়ে গড় গড় করে সব বলে দিল। মাহিদ মাটিকে ছেড়ে দিয়ে ফোন বের করে কাউকে ফোন দিতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো দোস্ত, বল। মাহিদ, আতিক শোন, সামনে পাড়ার ফারুক মাস্টারের ছেলে ইয়াসিনকে চিনিস? সেই ছেলেটা প্রাইভেট টিচার হিসাবে কেমন, খুঁজে নিয়ে জানাতো। ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল, খোঁজ নিতে হবে না, আমি ভালো মতো চিনি ওকে। ভালোই পড়াই, তবে সুন্দরী মেয়ে দেখলে কন্ট্রোলে থাকতে পারে না। প্রেমের ফাঁদে ফেলে যা হবার হয়, বুঝছিস না? শুনেছি একটি মেয়ে নাকি আত্মহত্যাও করেছে। মাহিদ, বুঝেছি, থ্যাঙ্কস ব্রো। আতিক, ইটস ওকে। এই বলে কল কেটে দিল মাহিদ। তারপর কপাল কুঁচকে মাটির দিকে তাকালো। মাটি জড়সড় হয়ে খাটের এক কোণায় দাঁড়িয়ে রইল। মাহিদ মাটির উদ্দেশ্যে বলে উঠল, শুনছো এখন? আমার উপর ডেঙ্গিয়ে তো যেতে নিচ্ছিলে। মাটি রাগ করে বলে উঠল, শুনছি, ঠিক আছে, আমি প্রাইভেটেও আর পড়বো না, বাড়িতেও পড়বো না, ক্লাসেও যাব না, ফেল করে বসে থাকবো। বলে মাটি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। এখন আমার কি হবে? জীবনে আর কলেজে উঠতে পারবো না, ভার্সিটিতে পড়া হবে না, স্বপ্ন রয়ে যাবে। মাহিদ, হইছে, আর ন্যাকা কান্না করতে হবে না, ফেলও করা লাগবে না। কেমন যে পড়াতে বলি আজ তার প্রমাণ হবে। রাতে বই নিয়ে বসবে, আমি পড়াতে আসব। এই বলে মাহিদ চলে গেল। এদিকে মাটি রেগে বলে উঠল, আমার ছাতার মাথা পড়বে। ইস, আমার বাইরে বেরোনো আর হলো না। এই সুযোগে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতাম, ধ্যাত। এই বলে রেগে মাটি বিছানায় বসে পড়ল। এদিকে মেঘা জারিনদের বাসায় পৌঁছে গেল। জারিনের কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট নোট নিয়ে জারিনের সাথে কিছু কথা বলে বিদায় জানিয়ে মেঘা চলে যেতে নিল। জারিনদের ঘর থেকে উঠোনে বেরোতেই জারিনের মা মেঘাকে ডেকে বলে উঠল, চলে যাচ্ছিস মেঘা? কিছু খেয়ে যা। মেঘা না মাথা নাড়িয়ে বলে উঠল, কাকি আজ না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চাচি খুঁজছে হয়তো, বাসায় কিছু কাজ আছে, এখন যেতে হবে। জারিনের মা বলে উঠল, ঠিক আছে, আরেকদিন আসিস। মেঘা আচ্ছা বলে ওদের থেকে বিদায় জানিয়ে চলে গেল। গ্রামের মেঠো পথ পেরিয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার সময় মেঘা আলিফ আর তিশাকে দেখতে পেল। একসাথে ওদেরকে দেখতে পেয়ে মেঘা থমকে দাঁড়ালো, না চাইতেও এদের সামনে পড়ে গেল। এদিকে আলিফ মেঘাকে দেখে রীতিমতো একটা শট খেলো। আজকে মেঘার সাজের পোশাক ভিন্ন। যে মেঘার কাপড় নেই বলে মায়ের পুরাতন শাড়ি পরে থাকতো, আয়শার বড় বোনের ব্যবহার করা থ্রি পিস পরতো, মাথায় সবসময় ওড়না দিয়ে রাখতো, গায়ের কাপড় থাকতো সেলাই করা, সেই মেঘা আজ গোলাপি রঙের নতুন থ্রি পিস পরে আছে। থ্রি পিসে ছোট ছোট পাথর দিয়ে কাজ করা, চুলগুলো আরো খোলামেলা, মুক্ত বাতাসে যেন মেঘার হাঁটু অবধি চুল নিয়ে খেলা করছে। সদ্য গোসল করে আসায় যেন মেঘার গায়ের রং ভীষণ গ্রো করছে। এক নেশা ধরার মতো আলিফকে যেন টানছে। এভাবে হা করে তাকিয়ে থাকায় মেঘা আলিফের ভাবমূর্তি বুঝতে পারলো। এই পোশাকটা জেঠি দিয়েছিল, সেটা আজ পরেছে মেঘা। মেঘা আলিফ আর তিশার পাশ কেটে যেতে নিলে আলিফ বলে উঠল, আগের থেকে তোকে অনেক সুন্দর লাগতেছে মেঘা। এত সুন্দর তুই? মেঘা রেগে বলে উঠল, নিজের পাশে বউ রেখে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকা এবং প্রশংসা করা বেহায়াপানা ছাড়া আর কিছুই না। পাশ থেকে তিশা রেগে বলে উঠল, আলিফ, কি বলছো তুমি এইসব? এইটা তোমার সেই এক্স না? এখন দেখেই প্রেম উতলিয়ে উঠেছে। আলিফ থতমত খেয়ে বলতে লাগলো, তোমায় কে বলেছে? তিশা, তোমার ছোট বোন বলেছিল এবং পিকটাও দেখিয়েছিল। এইসব কি আলিফ? এদিকে ঘৃণায় শরীর রি রি করছে মেঘার। এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এদের চেহারা দেখতে চায় না মেঘা। তাই হেঁটে সাঁকোর কাছে চলে আসলো।
জারিনদের বাসায় যেতে পথিমধ্যে এই সাঁকোটা পড়ে। পিছন থেকে তিশা বলে উঠল, এই যে মেয়ে, খবরদার আমার জামাইয়ের সামনে আসবে না। লজ্জা থাকলে আজকে এই মুখ দেখাতে আসতে না। এবার শরীরে আগুন ধরে গেল মেঘার। মেঘা বাঁশের সাঁকোতে পা রেখে বলে উঠল, লজ্জা আপনাদের থাকা উচিত। এত লজ্জাবতী নারী এবং চরিত্রবান পুরুষ, এমন চরিত্রবান পুরুষকে ঘর থেকে বের করেন কেন? অন্য চেহারা দেখে নির্লজ্জর মতো কথা বলেন। তিশা রেগে বলে উঠল, কি বললে? আমার জামাই ক্যারেক্টারলেস? এই বলে বাঁশের সাঁকো ঝাঁকি দিয়ে বলে উঠল, পারে এসে কথা বল। মেঘা তাল সামলাতে না পেরে হাত ছেড়ে দেয় আর সাথে সাথে পানিতে পড়ে যায়। সাথে সাথে আলিফ তিশাকে বলে উঠল, কি করলে? এখন গ্রামবাসীরা জড়ো হলে সমস্যা হবে, চলো এখান থেকে। এই বলে আলিফ তিশাকে নিয়ে জায়গা ত্যাগ করলো। এক পিচ্চি আম গাছে বসে সব কিছু দেখছিল। মেঘাকে পানিতে পড়ে যেতে দেখে পিচ্চি ছেলেটা লাফ দিয়ে গাছ থেকে নামলো। নেমে এক দৌড় স্কুল ঘরের মাঠের দিকে। সেখানে পাড়ার ছেলেমেয়েরা আছে। এদিকে মেহমিদ ছোটবেলার বন্ধুদের পেয়ে স্কুল মাঠে এলো। মেহমিদকে জোর করে লুঙ্গি পরানো হলো। অনেক দিন পর লুঙ্গি পরে আনইজি লাগতে শুরু করলো মেহমিদের। মেহমিদের এক বন্ধু বলে উঠল, নে বেটা, এবার লুঙ্গি পরে আমাদের সাথে ফুটবল খেলে জিতে দেখা, দেখি তোর কেমন পাওয়ার। অনেকজন বলে উঠল, খুব তো তখন প্যান্ট শার্ট পরে দৌড়ে আমাদের হারিয়ে দিলি, এখন ঠেলা সামলা। মেহমিদ রাখিলের পিঠে একটা ঘুষি মেরে বলে উঠল, তাহলে হয়ে যাক। এই মেহমিদ পারে না এমন কিছু নেই। তখনই একটা পিচ্চি দৌড়ে এসে বলে উঠল, মেহমিদ ভাই, মেঘা আপু পানিতে পড়েছে, ক্ষেত পাড়ের মরা গাওটা আছে না ওইখানে। মেঘা আপু তো সাঁতার জানে না। শুনে মেহমিদের হুঁশ উড়ে গেল। লুঙ্গিটা কাঁচা মেরে এক দৌড়। এদিকে মেঘা পানিতে হাবুডুবু খাচ্ছে। কোনো রকম সাঁকোর বাঁশটা ধরে ঝুলে আছে। ভীষণ কষ্ট হচ্ছে মেঘার, আর বাঁশের খুঁটি ধরে থাকতে পারছে না। মেঘা আম্মাগো বলে কান্না শুরু করে দিল। দূর থেকে মেহমিদকে দৌড়ে আসতে দেখে মেঘা হাত দিয়ে ইশারা করে মেহমিদ ভাই বলে চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে হাত ছুটে পানির নিচে তলিয়ে গেল মেঘা। তখনই মেহমিদ পানিতে ঝাঁপ দিয়ে মেঘার কোমর ধরে হেঁচকা টান দিয়ে পানির উপরে তুলে আনলো। কোনো রকম সাঁতার পাড়ে এসে মেঘাকে শুইয়ে দিল। জর্জেট ওড়নাটা পানির মধ্যেই হারিয়ে গেছে, তাই মেহমিদ নিজের গামছা মেঘার শরীরে পেঁচিয়ে দিল। মেহমিদ মেঘার পেটে জোরে চাপ দিতে মেঘার মুখ দিয়ে সমস্ত পানি বের হয়ে গেল। আস্তে আস্তে মেঘার জ্ঞান ফিরলে মেহমিদকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেহমিদ কোলে করে মেঘাকে বাসায় নিয়ে এলো। সকলের সামনে দিয়ে সিঁড়ি বেয়ে মেঘাকে উপরে তুলে নিয়ে গেল। মেহমিদের বাবা মা উঠানে চেয়ারে বসে চা খাচ্ছিল। ওদের ওই অবস্থা দেখে বলে উঠল, মেঘার কি হলো? আর ওরা দুজনে কাক ভেজা হয়ে গেছে কেন? পেছনে পেছনে মেহমিদ এর এক বন্ধু আর পাড়ার ছেলে মেয়েরা এসে মেঘাদের বাড়িতে এসে জড়ো হলো। মেহমিদ এর এক বন্ধু রাখিল বলে উঠল, ফুপি, মেঘা পানিতে পড়ে গিয়েছিল, মেহমিদ সেখান থেকে ওকে তুলে নিয়ে এসেছে, এখন আমরা আসি ফুপু। এই চলো এখান থেকে। এই বলে রাখিল দল বল নিয়ে চলে গেল। মেহমিদের মা বাবা দৌড়ে উপরে চলে গেল। রাহিমা বেগম এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আর মনে মনে বলতে লাগলো, এদের ন্যাকামি দেখলে আর সহ্য হয় না। পানিতে পড়লি তো পড়লি, বেঁচে ফিরলি কেন? ভেসে কোথাও চলে যেতে পারলি না? যত সব জ্বালা আমার, ভেসে ভেসে আমার ঘাড়ে এসে পড়লি। এই বলে রাহিমা বেগম রান্নাঘরে চলে গেল মেঘার জন্য গরম গরম আদা দিয়ে চা বানিয়ে আনতে। একটু দেখভাল না করলে আবার সন্দেহ করবে। ঘরে বসে গল্পের বই পড়ছিল মাটি। তখনই ভেজা অবস্থায় মেঘাকে মেহমিদের কোলে দেখে মাটি চমকে উঠল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে উত্তেজিত হয়ে বলে উঠল, এই আপু, তুই কি নদীতে পড়ে গিয়েছিলি? হায় সর্বনাশ, তুই তো সাঁতারও জানিস না, কিভাবে পড়লি? মেহমিদ বলে উঠল, প্রশ্ন পরে করো, এখন ওর শরীরের ড্রেস চেঞ্জ করে দাও, চুলগুলো মুছে দাও, আমি এতক্ষণে চেঞ্জ করে আসি। মেহমিদ চলে যেতেই মাটির দরজা লাগিয়ে মেঘার ড্রেস চেঞ্জ করে দিল। ড্রেস চেঞ্জ করে মেঘার চুল মুছতে মুছতে মাটি সন্দেহর দৃষ্টিতে বলে উঠল, কি করে পড়লি? মেঘা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাটিকে সব খুলে বলল। সাথে সাথে মাটির আগে ফায়ার। মাটি ওড়না কোমরে গুজে বলে উঠল, ওই হারামজাদা বউয়ের এত বড় সাহস আমার বোনকে পানিতে ফেলে দেয়, ওকে তো আজ আমি ওর চুল ছিঁড়ে ফেলবো। এই বলে মাটি যেতে নিলে মেঘা তাড়াতাড়ি করে মাটির হাত ধরে বিছানায় বসিয়ে বলে উঠল, উফ মাটি, এমনিতেই আমার এখন শরীরটা ভালো লাগছে না, এভাবে এত কিছু করলে লোক জানাজানি হবে, তাতে আমাদেরই সম্মান হানি হবে। না না, মান ইজ্জতের ব্যাপার বাদ দিয়ে সব। মাটি, এখন বললি তাই চুপ করে গেলাম, কিন্তু আমি
যদি এই ব্যাপারটার প্রতিশোধ না নিছে আমার নাম মাটি না। তখনই কেউ দরজায় কড়া নাড়ল। মাটি আসছি বলে দরজা খুলে দিল। মেহমেদের মা বাবা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কিভাবে পানিতে পড়লি মা? মেঘা, ওই পা পিছলে পড়ে গিয়েছিলাম। শায়লা বেগম, একটু সাবধানে চলাফেরা করবি তো, যদি আজ তোর কিছু হয়ে যেত। শুনেছি তুই নাকি সাঁতার জানিস না। এগুলো ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আর এরকম করবি না, কাউকে সাথে নিয়ে বাসা থেকে বের হবি, বুঝলি? মেঘা, ধুর, তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না তো জেঠিমণি। আমার কিছু হয়নি, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ঠিক আছি। আর অযথা চিন্তা করে শরীর খারাপ করো না, তাহলে আমাদের দেখবে কে? শায়লা বেগম ঠিক আছে, তবে আমার ওয়াদা রইল, পরের বার কাউকে সাথে নিয়ে বের হবি, নিজের খেয়াল রাখবি। এখন আমরা চলি, তুই রেস্ট নে। এই বলে শায়লা বেগম মোশাররফ হোসেনকে নিয়ে চলে গেলেন। ওরা চলে যেতেই মেঘা কপাল কুঁচকে মাটির দিকে তাকালো। মাটি মুখ বাঁকা করে বলে উঠল, কি এভাবে পুলিশের মতো আমার দিকে তাকিয়ে আসো কেন? এমনভাবে তাকিয়ে আসো যেন আমি চোর। মনে হচ্ছে আমি এক রাজ্যের ধন দৌলত চুরি করে এনেছি আর এখন ধরা পড়েছি। মেঘা, চোর বললে ভুল হবে, তোকে ডাকাত বলা উচিত। শুধু পড়া চুরি করার ধান্দা, তাই না? এখন তো প্রাইভেটে থাকার কথা তোর। মাটি কপাল চাপড়ে বলে উঠল, সবই কপাল আমার। ওই বেটা ইবলিশ বজ্জাত অভদ্রটা আমাকে যেতে দেয়নি। ও নাকি আমাকে আজ থেকে প্রাইভেট পড়াবে। সুন্দর করে তার কোনো ফ্রেন্ডের কাছে কল দিল। সে বলল ওই মাস্টার নাকি চরিত্রহীন। ব্যাস, সেই মাস্টারের জবটাও গায়ে পড়ে উনি নিয়ে নিলেন। বাদরের মতো আমার পিছনে লেগেছে কেন একমাত্র ওই অসভ্যটাই জানে। আমি বলে দিলাম আপু, আমি মেট্রিকে ফেল করব, তবুও ওই মাহিদ্দার কাছে পড়ব না। কি তার ধমক, একেবারে কথায় কথায় ধমক, উঠতে বসতে ধমক। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় এরে ধমকের ডামের মাঝে চুবাই। এক নিঃশ্বাসে কথা বলে থামলো মাটি। পেছন থেকে মাহিদ জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে উঠল, এই নিন রাজকুমারী, আপনি হাঁপিয়ে গেছেন, একটু পানি খেয়ে আবার শুরু করুন। আপনার মনে সব জ্বালা আমার ওপর মিটিয়ে ফেলুন। এদিকে মেঘা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। মাটি মাহিদের কথায় যেন আকাশ থেকে পড়লো। সাথে সাথে পিছন ঘুরে একদম সরে গেল। মাহিদ বলে উঠল, কি পিছাচ্ছেন কেন? আসুন আমাকে ধমক দিন। পাশ থেকে মেঘা বলে উঠল, ছাড়ুন তো মাহিদ ভাই, বসুন, ও একটু এরকমই। মাহিদ মাটির দিক থেকে নজর সরিয়ে মেঘার দিকে তাকিয়ে বলে উঠল, এবার বলো তো তুমি কি করে পানিতে পড়ে গেলে? আমি তো এই মাত্র বাসায় ফিরলাম, ফিরে শুনতে পেলাম তুমি নাকি পানিতে আজ ডুবতে বসেছিলে। মেঘা, আসলে মাহিদ ভাই, তেমন কিছু না, শুধু একটা দুর্ঘটনা। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, হ্যাঁ, ছোট্ট একটা দুর্ঘটনা, কিন্তু সারা জীবনের কান্না। পরের বার থেকে একটু সাবধানে চলাফেরা করবে। মেঘা মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দিল। মাহিদ বলে উঠল, আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, ওই পুচকিটাকে সন্ধ্যায় মাগরিব এর পরে আমার রুমে পাঠিয়ে দিও। মাটি পাশ থেকে বলে উঠল, এই জীবনেও আমি যাব না, পড়ব না আমি আপনার কাছে। মাহিদ, সোজা কথায় না গেলে পিটিয়ে নিয়ে যাব। বড় হয়েছ, ছোট বাচ্চা নও, তোমাকে বুঝিয়ে আদর করে কথা শোনাতে হবে। কথা না শুনলে সেই ব্যবস্থা আমার জানা আছে। এই বলে মাহিদ চলে গেল। মাটি রেগে মেঘাকে বলে উঠল, দেখলি তো আপু, কি রকম করে। আমি ওই মাহিদ্দার কাছে পড়ব না। আর তুই ভাই ডাকছিস কেন? তোর চেয়ে বড় নাকি? দেখে তো সেম বয়সী মনে হয়। মেঘা ভ্রু কুঁচকে বলে উঠল, বেয়াদবি করছিস মাটি। মাহিদ ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার। আর তুই এভাবে বলবি না, যা বলে শুনবি। মাটি রেগে বলে উঠল, তুমি শোনো, তোমার কলিজার ভাই হতে পারে, কিন্তু আমি চিনি না। আর কথা শোনার তো দূরে থাক। ধ্যাত, বলে মাটি রেগে সেখান থেকে চলে গেল। মাটি চলে যেতেই রাহিমা বেগম চা নিয়ে মেঘা রুমে প্রবেশ করলো। চাচিকে চা হাতে আসতে দেখে মেঘা উঠে দাঁড়ালো। মেঘা বলে উঠল, চাচি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? রাহিমা বেগম কপাল কুঁচকে বলে উঠল, বয়ে গেছে আমার, চা খেয়ে আমাকে উদ্ধার কর, নয়তো আবার ঠান্ডা লাগবে। তারপরে সেই ঠান্ডার অজুহাত দিয়ে 1 সপ্তাহ বিছানায় বসে খাবি। তা আর হবে না। কালকেই আমার বড় মেয়ে আসছে। দরজার ওপাশ থেকে মেহমিদ বলে উঠল, তাই নাকি কাকিয়া? ভালো তো আসুক। রাহিমা বেগম থতমত খেয়ে গেলেন। কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো রকমে তোতলিয়ে বলে উঠল, আমার বড় মেয়ে তো আজকে।
মেঘার পানিতে পড়ে যাওয়া নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছে। সেটা সইতে না পেরে কালকেই চলে আসছে মেঘাকে দেখতে। ভীষণ ভালোবাসে তো। নে মেঘা, আদা দিয়ে চা করে এনেছি, এক চুমুকে সবটা শেষ করে ফেলবি, তাহলে আর ঠান্ডা লাগবে না। আমি এবার যাই, হাতে অনেক কাজ। এই বলে রাহিমা বেগম চলে গেলেন। রাহিমা বেগম চলে যেতেই মেহমিদ এসেই কপালে হাত দিয়ে চেক করলো শরীরে জ্বর টর এলো কিনা। মেহমিদের হাতের স্পর্শ পেতেই মেঘা কেঁপে উঠল। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল, লাল আভা ছড়াচ্ছে আকাশে। সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান দিল। মেঘা মাটিকে কানে ধরিয়ে অজু করিয়ে এনে দুই বোন মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে মেঘা মাটিকে জোর করে পাঠিয়ে দিল মাহিদের রুমে। মাটি ভয়ে ভয়ে মাহিদের রুমে প্রবেশ করতেই জোরে চিৎকার করে উঠল। সাথে সাথে মাহিদ ধমক মারল। মাহিদের ধমকে মাটি চুপসে গেল। মাহিদ বলে উঠল, এভাবে গরুর মতো চিৎকার করে উঠলে কেন? মাটি তুতলিয়ে বলে উঠল, আপনার গায়ে জামা কাপড় কই? মাহিদ আফসোসে সুরে বলে উঠল, পিচ্ছি যে পিচ্ছি, দেখছো না শার্ট ইস্ত্রি করে রাখছি। বলেই একটা টি শার্ট গায়ে দিয়ে মাটিকে বসতে বলে বাইরে চলে গেল। একটু পর একটা বেত নিয়ে এসে মাহিদ বলে উঠল, বই বের করো। মাটি তোতলিয়ে বলে উঠল, এটা কিসের জন্য? মাহিদ, এটা মহামারীর ঔষধ। কথা না বলে বই খোলো। মাটি মনে মনে 101টা গালি দিয়ে বই বের করলো। তখনই আয়শা এসে বলে উঠল, মাহিদ ভাই, আমিও পড়ব। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, যা বই নিয়ে আয়। আয়শা বই নিয়ে এসে মাটির পাশে বসলো। ততক্ষণে মাহিদ মাটিকে একটা ম্যাথ করতে দিল। মাটি খাতা কলম বের করে বসে বসে বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর কলম কামড়াচ্ছে। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, কি সমস্যা মাটি? কি করতে বলেছি তোমাকে? মাটি অসহায় ফেস বানিয়ে বলল, আমি গণিতে গও বুঝি না, আর আপনি আমাকে গণিত করতে দিয়েছেন। মাহিদ ভ্রু কুঁচকে বলে উঠল, তখন যে জিজ্ঞেস করলাম ওইগুলো পারো কিনা, তখন বললা কেন এই মাটি পারে না? এমন কিছু নেই, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। খাতা কলম এদিকে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। মাটি মনে মনে বলতে লাগলো, আমাকে পড়ানোর শখ একেবারে মিটিয়ে দেব। এমন জ্বালান জ্বালাবো, নেক্সট টাইম আমাকে পড়াতে গেলে দুইবার ভাববে মিস্টার মাহিদ। মাহিদ ভ্রু কুঁচকে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, মাটি, বি সিরিয়াস, এদিকে ফোকাস করো। মাটি তারপর মাহিদের দিকে মনোযোগ দিল। মাহিদ সুন্দর মতো ম্যাথটা বুঝিয়ে দিল। মাহিদ যখন সুন্দর করে পড়াচ্ছিল তখন মাটি মাহিদের দিকে ভালো মতো খেয়াল করলো। মনোযোগ দিয়ে মাহিদের কথা বলার ভঙ্গি স্টাইল দেখে মাটির কিশোরী মন এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। মাটির ধ্যান ভাঙলো মাহিদের ধমকে। মাহিদ বলতে লাগলো, এই মেয়ে, এতক্ষণে যাবৎ যা বুঝিয়েছি বুঝেছো? বুঝতে পেরেছো কিছু, নাকি হুদাই তাকিয়েছিলে? আয়শা আর মাটি মাথা নাড়িয়ে সায় জানালেও তারপর মাহিদ ওদেরকে কিছু ম্যাথ করতে দিয়ে নিচে চলে গেল। এদিকে কোমরে ওড়না গুজে রান্নাঘরে রুটি ভাজতে ব্যস্ত মেঘা। গরমে চুলার তাপে ঘেমে একাকার। তখনই মেহমিদ সিঁড়ি বেয়ে আসার সময় মেঘাকে রান্নাঘরে দেখে মেহমিদ এর রাগে চোয়াল শক্ত হয়ে গেল। মেহমিদ চিৎকার করে বলে উঠল, আম্মা আম্মা। মেহমিদ এর চিৎকারে মেঘা রান্নাঘর থেকে ছুটে এলো। মেঘা চিন্তিত সুরে বলে উঠল, কিছু লাগবে মেহমিদ ভাই? মেহমিদ ঝাড়ি মেরে বলে উঠল, চুপ, একদম চুপ, বারণ করেছি না তোমায় রান্নাঘরে আসতে? কেন এসেছো? মেহমিদের ঝাড়ি খেয়ে মেঘা চুপসে গেল। তখনই সাহেলা বেগম, মোশাররফ হোসেন, রহিমা বেগম সকলেই উঠোনে এসে উপস্থিত। সাহেলা বেগম বলে উঠলেন, কি হয়েছে মেহমিদ, এভাবে চিৎকার শুরু করছিস কেন? মেহমিদ রেগে বলে উঠল, মেঘা রান্নাঘরে কেন? আজকে ওর ওপর দিয়ে কি গেছে সেটা তো তোমরা জানো। বাসায় কি কাজের লোকের অভাব? রান্না করার জন্য আর কোনো লোক নাই? মাহিদ বলে উঠল, ঠিকই তো। মেঘা, তুমি রান্নাঘরে কি করছো? সামনে না তোমার ইয়ার চেঞ্জ? তখনই মাহিদ খেয়াল করলো বারান্দায় রেলিংয়ে দাঁড়িয়ে আছে মাটি আর আয়শা। মাহিদ চোখের ইশারা করে ভেতরে চলে যেতে বলল। আয়শা আর মাটি মাহিদের ইশারায় রুমে চলে যায়। সাহেলা বেগম রাহিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, রাহিমা, আমি তোমাকে বলছিলাম না যে রান্নাবান্না আমি করব? তখন বললে পাশের বাসায় সাথীকে নিয়ে তুমি সবটা সামলে নিবে। এখন এই সব কি? রাহিমা বেগম বিনা সংকোচে বলে উঠল, কি আবার, সাথীর ছেলে অসুস্থ। আমার কোমরে আজ ভীষণ ব্যথা ছিল বিকেল থেকে, তাই মেঘাকে বলছি আজকে রান্নাটা ওকে করে নিতে। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল শুনি? সাহেলা বেগম, তা তুই আমাকে বলতে পারতি, আমি সবটা দেখে নিতাম। রহিমা বেগম, বুঝলাম না, সামান্য রান্নাই তো। আর মেহমিদ, তোমার এত মেঘার জন্য দরদ কিসের শুনি? মেঘার সাথে তোমার কিসের এত ঘনিষ্ঠতা সত্যি করে বলো তো? তুমি একটা জোয়ান পোলা, সেও একটা যুবতী মেয়ে,
আর তোমরা যা শুরু করেছো গ্রামের লোকেরা তো তাতে মন্দ বলতে শুরু করেছে। রাহিমা বেগমের কথায় সবাই থতমত খেয়ে গেল। মেঘার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেহমিদ রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। রাহিমা বেগম কি মিন করে কি ইঙ্গিত করতে চাইতেছে তা বুঝতে কারো বাকি নেই। সাহেলা বেগম থতমত কণ্ঠে বলে উঠল, মেহমিদের বাপ, তোমার না অফিসে জরুরি কোনো মিটিং আছে? আমরা কালকেই ঢাকা ব্যাক করব। মেহমিদ, মাহি, তোমরা লাগেজ গুছিয়ে রেখো। মেহমিদ পিছন থেকে বলে উঠল, আমাদের সাথে মাটি আর মেঘাকে নিয়ে যাব। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। রাহিমা বেগম, এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছি আমি, এখান থেকে এক পাও যেতে দেব না আমি। সাহেলা বেগম, মেহমিদ, অবুঝের মতো কথা বলো না। মাটির সামনে পরীক্ষা, ওর রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওদের পরীক্ষা শেষ হোক তারপর, এখন কিছু বলার দরকার নেই। এই বলে সাহেলা বেগম চলে গেলেন। মেঘা কান্না করতে করতে রান্নাঘরে চলে গেল। মেহমিদ রান্নাঘর থেকে মেঘাকে হ্যাঁচকা টান দিয়ে বের করে আনলো। তারপর মেহমিদ বলে উঠল, রান্নাঘরে যাওয়া নিয়ে দেখলে না কত কি হলো, এরপরও কেন রান্নাঘরে গেলে? মেঘা রেগে গিয়ে বলে উঠল, হাত ছাড়ুন আমার মেহমিদ ভাই, কেন এমন করলেন? আমি আমার মতো ঠিক আছি, কেন দয়া দেখাতে আসেন? দেখলেন তো আমার নামে আপনার নামে কত সব অপবাদ উঠলো। এবার দয়া করে আপনি আমার সামনে আসবেন না। আমি কোথাও যাব না। সাথে সাথে রাহিমা বেগম বললেন, মেঘা কোথাও যাবে না। ওই সব ঢাকা গিয়ে মেয়ে মানুষ কত কি করে, আর ঢাকা গেলে একই ছাদের তলায় দুটো বিয়ের উপযুক্ত মেয়ে মানুষ নিয়ে গেলে লোকে কত কি বলবে। সি সি সি। মেঘা আর সহ্য করতে না পেরে ঘরের দিকে দিল দৌড়। পেছন থেকে মেহমিদের কণ্ঠ ভেসে আসছে। মেহমিদ বলছে, দরকার হলে বিয়ে করে মেঘাকে এখান থেকে তুলে নিয়ে যাব, দেখি কে ঠেকায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেহমিদের এমন কথা মেঘার কানে ভেসে আসতেই থেমে গেল। মেঘা চমকে মেহমিদের দিকে তাকালো। দেখতে পেল মেহমিদ শান্ত দৃষ্টিতে উপরে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা সেই চোখে কি দেখলো কে জানে। শরীরে এক অজানা কাঁপন ধরে গেল। এক মুহূর্তে দেরি না করে মেঘা নিজের ঘরে চলে গেল। এদিকে মাটির ভীষণ মন খারাপ। মাহির যে অঙ্ক করতে দিয়েছিল, মাটি সঠিকভাবে সবগুলো কমপ্লিট করে ফেলেছে। মাহির খাতা দেখে বলে উঠল, ভেরি গুড, আজকে এত শান্ত লাগছে ম্যাডামকে, কি ব্যাপার, বড় হয়ে গেছেন নাকি? বলেই আর চোখে তাকালো মাটির দিকে। এদিকে আয়শা ঘুমে ডুলু ডুলু হয়ে ঝুলছে। মাহিদ ভাই, আমি আসি বলে আয়শা চলে গেল। মাটি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাকেও আজ শান্ত লাগছে। আপনিও কি বড় হয়ে গেছেন মাহিদ ভাই? মাহিদ কিঞ্চিৎ ভ্রু কুঁচকালো, তারপর বলে উঠল, এত কঠিন কথা বুঝি না। তোমার চোখে আমি ছোট ছিলাম কবে? মাটি সহজ করে বলছি, আপনারা কালকে চলে যাবেন না মাহিদ ভাই? মাহিদ, চলে গেলেই ভালো, তোমায় কেউ জ্বালাবে না, পড়ার চাপ দেবে না, সবাই ভালো থাকবে। আর টেনশন নিও না, তোমার জন্য একটা টিচার রেখে দিয়ে যাব, তো আর মেট্রিকে ফেল করবে না। এবার মাটি রেগে বলে উঠল, না না, আমি আপনার কাছে পড়ব। আমি যে আপনার শাসনে অভ্যস্ত, কি করে সেই বাজে অভ্যাস চেঞ্জ করি? আমি আপনার সাথেই থাকবো। মাটি বাচ্চার মতো আচরণ করতে করতে নিজেই জানে না সে কি বলে ফেলেছে। মাহির চোখ দুটো বড় বড় করে বলে উঠল, কি বললা? মাটি শুকনো একটা ডোক গিলে বলল, আমারে ছাইরা যায়েন না মাহিদ ভাই। মাহির চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলে উঠল, ঘরে যাও মাটি, তোমার পড়া শেষ, এখন ঘুমাতে যাও। মাটি মন খারাপ করে এক বুক দুঃখ নিয়ে বই ফেলে দৌড়ে চলে গেল। মাহিদ মাটির যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতে কেউ না খেয়েই ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই মেহমিদের চোখে। সে কেন এমনটা বলল জানে না। রাগের বশে কি বলে ফেলেছে মেহমিদ এর হুঁশ ছিল না। মেহমিদ এত কিছু জানে না, শুধু জানে যেভাবেই হোক এখান থেকে মেঘাকে যে করেই হোক নিয়ে যাবে, আপোষে নাইতে ছিনিয়ে। রাতের অন্ধকার কেটে গেল। সকাল হতেই উঠানে ঝাড় দেওয়ার শব্দ, রাস্তাঘাটে সাইকেলের হর্ন, পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙল মেঘার। ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 7:30 বাজে। মেঘা ধর ফরিয়ে উঠে বসে দেখতে পেল মাটি হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মেঘা বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে মাটিকে ডেকে নিচে চলে গেল। মাটি ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসতেই পর মুহূর্তে মনে পড়ল, আজকে তো মাহিদরা চলে যাবে। তারপর মাটি ফট করে উঠে বিছানায় গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘা নিচে গিয়ে দেখতে পেল বাড়ির সবাই উঠে পড়েছে। উঠানে চেয়ার পেতে বসে কি যেন আলোচনা করছে। মেঘা কৌতূহলী চোখে ওদের দিকে তাকিয়ে রহিমা বেগমের কাছে গিয়ে বলতে লাগলো, চাচি, আজ কি রান্না করব? রাহিমা বেগম ভ্রু কুঁচকে এক পলক মেঘার দিকে তাকিয়ে বলে উঠল, আজকে তোর রান্না করতে হবে না,
বরং এখন অনু রুমটা গুছিয়ে দিয়ে ফ্রিজ থেকে মাংসের পোটলা বের করে ভিজিয়ে রাখ, আর থালা বাসনগুলো পুকুর পাড় থেকে মেজে নিয়ে আয়, তারপর মশলা বেটে দিস। যা যা, দেরি করিস না। অনু আসার কথা শুনে মেঘা কিছুটা চমকে উঠল, তার চাইতে বেশি ভয় লাগছে। মেঘা আচ্ছা বলে উপরে চলে গেল। উপরে যাওয়ার সময় মেহমিদের সামনে পড়ল। মেহমিদ ভুক উসকে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা মেহমিদের দিক থেকে চোখ সরিয়ে পাশ কেটে উপরে চলে গেল। মেহমিদ কিছু না বলে নিচে চলে এলো। মেহমিদ নিচে এসে আনোয়ার হোসেনের পাশে চেয়ার টেনে বসলো। তখনই ওদের কথোপকথন শুনতে পেল। আনোয়ার হোসেন বলল, কাল কি হয়েছে না হয়েছে সেগুলোর জন্য তোমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছ? আমি কাল রাতে বাজারে ছিলাম, এর মধ্যেই এত সব ঝামেলা হয়ে যাবে ভাবিনি। আমি এইসব কিছু জানি না, তোমরা কোথাও যাচ্ছ না ব্যাস। সাহেলা বেগম বলে উঠলেন, আরে না না, ওইসব কথাবার্তায় রাগ করে যাচ্ছি না। মেহমিদ এর বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। আর এখন একেবারে চলে যাচ্ছি না, আসবো না এমনটা তো না। বরং এখানে আমাদের আরও দায়িত্ব রয়েছে। শাহিনের দুটো মেয়ের ভবিষ্যৎ আর ভরণ পোষণ তো আমাদেরই দেখতে হবে না? আর শাহিনের মেয়ে বলছি কেন, মেয়ে দুটো আমার। আমি এখান থেকে নিয়ে যেতাম যদি ওদের পরীক্ষা না থাকতো। আনোয়ার হোসেন বললেন, তোমরা কি ভুলে গেছো আর 4 দিন পর মেঘার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী? তাই ভাবছিলাম তোমরা যেহেতু এসেছো, এবার বড় করে একটা দোয়া মাহফিলের আয়োজন করি। কিন্তু তোমরা চলে গেলে আমার ধারা সবটা সামলে নেওয়া সম্ভব হয়ে পড়তো না। মোশাররফ হোসেন চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, আসলেই তো আমার তো মনেই ছিল না, কিন্তু এখন আমার যাওয়াও জরুরি। তবে এর সমাধান আছে। আমি আর সাহেলা আজকে ঢাকায় ব্যাক করব। এখানে মেহমিদ আর মাহিদ থাকবে, থেকে তোর সাথে সবটা ওরা ম্যানেজ করবে। আর আমরা শাহিনের মৃত্যুবার্ষিকীর আগের দিন চলে আসব। প্রস্তাবটা আনোয়ার হোসেনেরও মন্দ লাগেনি। বিনিময়ে খুশিতে মোশাররফ হোসেনকে জড়িয়ে ধরে বলে উঠল, ঠিক আছে ভাইজান, তবে আমি উঠি, এখন আমার বাজারে যেতে হবে। এই বলে আনোয়ার হোসেন চেয়ার থেকে উঠে বলে উঠল, কই গো অনুর মা, বাজারের ব্যাগটা দাও। এতক্ষণে সবটাই শুনছিল রাহিমা বেগম। মেহমিদ মাহিদের থাকার কথা শুনে ভীষণ খুশি হলো, কেননা রাহিমা বেগম মনস্থির করে রেখেছেন অনুর সাথে মেহমিদের বিয়ে দিবেন। চা খেয়ে সাহেলা বেগম আর মোশাররফ হোসেন চলে গেলেন নিজেদের ঘরে। এদিকে চেয়ারে বসে ফোনে স্ক্রিনে তাকিয়ে মেহমিদ মিটিমিটি হাসছে। কালকে রাতে মোশাররফ হোসেনকে মেহমিদ বলেছিল যেন তাকে যেভাবেই হোক এই বাসায় রেখে যেতে। মেঘাকে রেখে চলে গেলে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হবে মেঘার, এটা ভেবে মেহমিদ থেকে যেতে চাইছিল। এদিকে মাটির ওপর থেকে সব কিছুই শুনছিল। মাহিদরা যাচ্ছে না ভেবে খুশিতে নাচতে নাচতে মাহিদদের রুমের দিকে যাচ্ছিল। তখনই একটা রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মাটি লক্ষ্য করলো মেঘা অনুর রুম গোছাচ্ছে। মাটি পিলি পিলি পায়ে অনুর রুমে প্রবেশ করে বলে উঠল, বাহ, একদম চকচকা ফকফকা গুছিয়েছো তো, আজ থেকে এখানে থাকবো নাকি আমরা? মেঘা বিরক্ত হয়ে বলে উঠল, খবরদার মাটি, এখানে কিছুই এলোমেলো করবি না, নইলে অনু আপা এসে তুল কালাম কাণ্ড করে ফেলবে। মাটি ভেস্কি কেটে বলে উঠল, এই ব্যাপার, ডাইনিটা আসছে তাহলে? ছোটবেলায় তো কম মারেনি, এবার মারতে আসলে চুলগুলো ছিঁড়ে দেব। মেঘা রেগে বলে উঠল, বের হতো মাটি, আমাকে জ্বালাস না, ঠিক মতো কাজ করতে দে, অনেক কাজ পড়ে আছে, এমনিতেই আজকে জেঠুরা চলে যাচ্ছে। মাটি বিছানায় ধপ করে বসে পড়ে উপরের দিকে তাকিয়ে শীষ বাজাতে বাজাতে বলে উঠল, যাচ্ছে না, মেহমিদ ভাই আর মাহিদা থেকে যাচ্ছে। পরেক্ষণে মেঘার হাত আপনা আপনি থেমে গেল। খুশিতে চোখ টলমল করে উঠল। মেহমিদ থাকবে শুনে মেঘার বুকের ভেতর টিপ টিপ করতে লাগলো, কিন্তু মাটির সামনে সেই অফুরন্ত খুশিটা প্রকাশ করলো না। মাটি মেঘার মুখের পানে তাকিয়ে বলে উঠল, কি খুশি খুশি লাগতেছে? আমারও এমন লাগতেছিল তো, তাই বুঝতে পারলাম বলে মেঘাকে চোখ মারলো। মেঘা ফিক করে হেসে দিয়ে বলে উঠল, এবার ঘর থেকে বের না হলে সত্যি সত্যি মায়ের খাবি মাটি। এই বলে বেদ হাতে নিতেই মাটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। মাটি চলে যেতে মেঘা আনমনে হাসতে লাগলো। মেঘা রুম গুছিয়ে দরজা আটকে নিচে চলে গেল। এদিকে সিএনজি থেকে টপস প্যান্ট পরা একটি মেয়ে নামলো। সেটা ঘরের জানালা দিয়ে আয়শা দেখতে পেল। তারপরে আয়শা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আম্মা আম্মা গো, অনু আপু চলে আসছে। রাহিমা বেগম রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে ছুটে এলেন। অনু লাগেজ হাতে গেট পেরিয়ে উঠানে আসতে মেহমিদকে দেখতে পেল। মেহমিদ ভ্রু কুঁচকে সামনে তাকালে অমনি ফট করে অনু এসে মেহমিদকে জড়িয়ে ধরল। মেহমিদ ফোনটা কোনো রকম পকেটে রেখে অনুকে নিজের থেকে ছাড়িয়ে নিল। অনু বলে উঠল, কেমন আছিস মেহমিদ? মেহমিদ অনুর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে উঠল, ভালোই ছিলাম, এখন নেই। আর নাম ধরে ডাকতে তোকে না বারণ করেছি?
ডাকার জন্য ভাই ডাকবি, আমি তোর থেকে বড়। অনু বলে উঠল, তোরে কইছে 3 মাসের বড় হবি, এটা কেউ ধরে? একসাথে হেসে খেলে বড় হয়েছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি বিধায় ফুপির বাড়ি থাকতে হয়েছে, নইলে এতদিন তোর সাথেই থাকতাম। মেহমুদ বলে উঠল, হয়েছে, তোর আর আমার সাথে থাকা লাগবে না, যা ঘরে যা। তখনই রাহিমা বেগম বলে উঠলেন, কী রে অনু, কেমন আছিস? আয় মা, ঘরে আয়। আর এই সব কি পরে আসিস, চেঞ্জ করে আয়, তোর সাথে অনেক কথা আছে, ঘরে আয়। এই বলে অনুর লাগেজ রাহিমা বেগমের হাতে নিয়ে উপরে যেতে লাগলো। এতক্ষণ যাবত উপর থেকে সবটাই দেখছিল মেঘা। অনু মেহমুদকে জড়িয়ে ধরতে দেখে চোখ মুখ লাল হয়ে গেল মেঘার। অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনই উপরে রাহিমা বেগম আর অনুকে আসতে দেখে চোখ মুছে নিল মেঘা। অনুর দিকে তাকিয়ে বলে উঠল, কেমন আছো অনু আপু? অনু কপাল কুঁচকে বলে উঠল, ভালো আছি। এখানে দাঁড়িয়ে কি করছিস, কাজ নেই? মেঘা, কাজ করেই তো এলাম, তোমার রুমটা পরিষ্কার করেই এলাম, আর বাকি কাজগুলো করতে যাচ্ছি। অনু চোখ মুখ কুঁচকে বলে উঠল, কি বললি, আমাকে কাজের হিসাব দিচ্ছিস? একটা থাপ্পড় মারবো। এই বলে এগিয়ে যেতে নিলে রাহিমা বেগম অনুকে থামায়। রাহিমা বেগম, কি করছিস অনু? তোর জেঠুরা একটু পরে বেরিয়ে যাবে, পরে শাসন করিস, এখন ঘরে আয়। এই মেঘা, যা থালা বাসন মেজে আয়। মেঘা মলিন মুখ নিয়ে নিচে চলে আসে। নিচে গিয়ে রান্নাঘর থেকে থালা বাসন নিয়ে পুকুর পাড়ে চলে গেল। কোমরে ওড়না গুজে বসে থালা বাসন মাজতে মাজতে মেঘা ডুকরে কেঁদে উঠল আর বলতে লাগলো, মাগো, তুমি কেন আমাদের রেখে চলে গেলে? আমাদের 2 বোনকেও সাথে নিয়ে যেতে পারলে না? এত অবহেলা লাঞ্ছনা যে আর সহ্য করতে পারি না। পরক্ষণেই মেঘার চোখের সামনে মেহমুদকে অনুর জড়িয়ে ধরা ভেসে উঠল। এবার নিজের ওপর নিজেরই বিরক্তবোধ লাগছে মেঘার। মেঘা রেগে আনমনে একটু জোরেই বলে উঠল, মেহমুদ ভাইকে যার ইচ্ছে সে জড়িয়ে ধরুক, তাতে আমার কি? আমার এমন লাগছে কেন? পেছন থেকে মেহমুদ বলে উঠল, কেমন লাগছে? মেঘা আতকে পেছনে তাকিয়ে দেখলো মেহমুদ দাঁড়িয়ে আছে, এক হাত প্যান্টের পকেটে রেখে আর এক হাতে পেয়ারা খাচ্ছে। পরক্ষণেই মেঘা চোখ সরিয়ে সামনে ফিরে জিহ্বায় কামড় বসালো। সাথে সাথে ভীষণ লজ্জাও পেল। মেঘা কোনো কথার জবাব না দিয়ে তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে এখান থেকে কেটে পড়তে লাগলো। পেছন ফিরতেই দেখতে পেল মেহমুদ মেঘার পিছনে দাঁড়িয়ে আছে। মেহমুদ ভ্রু কুঁচকে বলে উঠল, কি, কেমন লাগছিল বললে না তো? মাথায় ব্যথা করছে, ওষুধ লাগবে? মেঘা নিচের দিকে তাকে একটা ঢোক গিলে যেই মেহমুদের পাশ কাটিয়ে দৌড় দিতে যাবে, অমনি পা পিছলে গেল। সাথে সাথে মেহমুদ এক পা এগিয়ে দিয়ে মেঘার কোমর জড়িয়ে ধরল। কিন্তু তখনও মেহমুদের পা সাবানে পিছলে দুজনেই জড়িয়ে ধরে পুকুরে পানিতে পড়ে গেল। আকস্মিক ঘটনায় দুজনেই ভরকে গেল। পুকুরের পানিতে একে অপরকে জড়িয়ে ধরে তাকিয়ে আসে। তখনই মাটি বলে উঠল, এ কি, তোমরা পানিতে কি করছো? সাথে সাথে মেঘা আর মেহমুদ উপরে উঠে আসলো। মেঘা থালা বাটি হাতে নিয়ে বলে উঠল, ওই সাবানে পা পিছলে পড়ে গিয়েছিলাম মাহিদ। তাই বলে দুজন একসাথে? মেঘা চোখ উপরে তুলতেই দেখতে পেল মাটি, মাহিদ, অনু, আয়শা দাঁড়ানো। মেঘা অনুর রাগান্বিত ফেস দেখে একটু ভয় পেয়ে গেল। মেঘা আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে গেল। মেহমুদ চুল ঠিক করে মাহিদের দিকে তাকিয়ে বলে উঠল, হইছে, আর গোয়েন্দার মতো জেরা করতে হবে না, যে যার কাজে যা। অনু রাগে গজ গজ করতে করতে বাসার ভিতরে চলে গেল। মেঘা ভেজা শরীরে গুটি গুটি পায়ে রান্নাঘরে থালা বাসন রাখতেই রাহিমা বেগমের প্রশ্নের মুখে পড়ল, রাহিমা বেগম, ভিজলি কি করে? মেঘা, ওই পা পিছলে পড়ে গিয়েছিলাম চাচি, আমি জামাটা পাল্টে আসি, তারপর মশলা বেটে দেই। রাহিমা বেগম, খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, যা তাড়াতাড়ি আয়। মেঘা অনুমতি পেয়ে ঘরে চলে গেল। তখনই রাগে ফুঁসতে ফুঁসতে অনু রান্নাঘরে আসলো। এসে রাহিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, মেঘা কোথায়? রাহিমা বেগম, মেঘা ঘরে গিয়েছে, ও নাকি পানিতে পড়ে গিয়েছিল, তাই কাপড় পাল্টাতে গেছে। আর তুই ওকে খুঁজছিস কেন? অনু পানিতে পড়ে গিয়েছে না ছাই? মেহমুদ এর সাথে পানিতে একে অপরকে জড়িয়ে ধরেছিল, তুমি জানো? ওর কত বড় সাহস, আজকে ওকে আমি মেরেই ফেলবো। এই বলে অনুর উপরে চলে গেল। এদিকে মেঘা ওয়াশরুম থেকে জামা চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়াতেই কেউ হাত ধরে টেনে নিয়ে এসে গালে সজোরে এক থাপ্পড় মেরে বসালো। মেঘা ছলছল চোখে অনুর দিকে তাকালো। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।